পৃথিবীতে ১০০-র কাছাকাছি বা তারও অধিক ক্যান্সার রয়েছে এবং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশে দুটি ক্যান্সার, একটি পুরুষদের সবথেকে বেশি হচ্ছে, অপরটি নারীদের সবথেকে বেশি হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নারী ও পুরুষের শীর্ষ ক্যান্সার। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, স্যার স্কয়ার ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর। স্যার, আমরা শুরুতেই বলেছি যে এই এত ক্যান্সারের মধ্যে বাংলাদেশে পুরুষের ক্যান্সার কোনটি সব থেকে বেশি হচ্ছে সেটি আপনার কাছে আগে জানতে চাই। ফুসফুসের ক্যান্সার কিন্তু আমাদের ছেলেদের মধ্যে সর্বোচ্চ ক্যান্সার। তো এটা কারণ হলো আমরা জানি যে তামাক বা ধূমপান এটার সাথে জড়িত, এবং তামাকের ভেতরে প্রায় ৪,৫০০ পদার্থ থাকে। ৪,৫০০? তার মধ্যে মানে ৪০০ রকমের পদার্থ আছে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করে। আচ্ছা। তার মধ্যে একটা বিশেষটার নাম বলে বেনজোপাইরিন, অসংখ্য আছে। তো তামাক কোনোভাবেই উপকারী না আর কি একটা। তারপরে ইভেন আমরা বলি যে মানে নিকোটিন দিয়ে আরেকটা জিনিস আছে যে সিগারেট, অনেকে যেটাকে বোঝানোর চেষ্টা করা হয় যে এটাতে কোনো কিছু নাই, বাট ওটাতে তো নিকোটিন থাকে, বা আবার কোনোটাতে বলা হয় যে নিকোটিন কম আছে। না, নিকোটিন থাকলেই হবে, নিকোটিন কম থাকলে কম বেশি নাই। তো এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি ক্যান্সার সৃষ্টি করছে, এবং এর সংখ্যা কিন্তু আমাদের দেশে সর্বোচ্চ পরিমাণ। তো শুধুমাত্র ধূমপানে যে একমাত্র ক্যান্সার করে তা না, বাট ৮০% ফুসফুস ক্যান্সারের সাথে ধূমপান জড়িত। ৮০%। তো বাকিগুলো কিন্তু হচ্ছে এই যে আমি জানেন আমাদের পরিবেশ। এখানে তো প্যাসিভ একটা ব্যাপার আছে যে আমি যদি ধূমপান করি আমার পরিবারের, আমার সন্তান, আমার স্ত্রী, তারাও মানে এটার খারাপ প্রভাবের মধ্যে পড়ে যায়। সেটিও কারণ। হ্যাঁ, আমার কাছে যেমন একজন দম্পতি আছে ক্যান্সার রোগী, স্বামীর যে ফুসফুস ক্যান্সার, স্ত্রীরও একই ফুসফুস ক্যান্সার। আচ্ছা। তার মানে স্ত্রী কিন্তু কখনো ধূমপান করে না, উনি কিন্তু হলো মানে পরোক্ষ ধূমপায়ী, মানে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোক করেছেন। আচ্ছা। তো আমরা যে ইনডোর স্মোকিং, যেটাতে মানে ধরেন আপনি গাড়ির মধ্যে করলেন অথবা ঘরের মধ্যে করলেন, আগে তো এটা প্রায় হতো যে বাসার মধ্যে সবার সামনে বাড়ির কর্তা কিন্তু ধূমপান করতেন। হ্যাঁ। তো ওই সময় কিন্তু বাকিদের মধ্যেও কিন্তু ওইটা ওনারা ইনহেল করেন, ওই সময় যেটা উনি যে ধোঁয়া ছাড়েন ওটা কিন্তু ইনহেল করেন। তো সেখানে থেকেও কিন্তু সবারই ক্যান্সার হতে পারে। স্যার, আমি জানতে চাই যে পৃথিবীতে কোনো দেশ বা একাধিক দেশ এমন কি আছে যে মানে এই ধূমপানের ক্ষেত্রে তারা ধূমপানটাকে বন্ধ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে বা সফল হয়েছে? পৃথিবীতে অনেক দেশ আছে যারা কিন্তু এটা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্র খুব কড়াকড়িভাবে ডিসিশন দেয় যে এটা করা যাবে না, এটা করা যাবে না। রাষ্ট্র কিন্তু এরকম যে সমস্ত দেশে রাষ্ট্র খুব সিরিয়াস, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। আচ্ছা। কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো, যারা কিন্তু একদিকে মানে সিগারেট উৎপাদন করছে, আরেকদিকে জনগণকে বলছে যে তোমরা আস্তে আস্তে করো, সেটা কিন্তু ডিফিকাল্ট। কারণ আমেরিকাতে মনে করেন যে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, টোবাকো ইন্ডাস্ট্রি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, এগুলো কিন্তু সব আমেরিকান কোম্পানি, এবং তারা কিন্তু প্রতি বছর অনেক গবেষণাই করে, যে গবেষণার মাধ্যমে ওরা বোঝানোর চেষ্টা করে আসলে সিগারেট ওইরকম ক্ষতিকর না, তামাক ওইরকম ক্ষতিকর না। এবং বাংলাদেশেও যে গবেষণাগুলোতে তারা টাকা দেয়, দেখা যাচ্ছে ওই কোম্পানি টাকাটা দিচ্ছে। কিন্তু স্যার, এই ফাঁকিটাও কি আমরা বুঝতে পারি না যারা এটা নিয়ে কথা বলছি? বা হ্যাঁ, আমাদের বোঝা উচিত, না বোঝার কোনো কারণ নেই। আমেরিকাতে যেটা হয়েছে কি, একজন ফুসফুস ক্যান্সারের রোগী একটি মামলা করেছিলেন। আচ্ছা। তো মামলা করার পরই মামলাটা অনেক দিন ধরে চলে, যে উনি বলেছিলেন যে যেহেতু তামাক এটা করে, আমি এই কোম্পানির, যেহেতু আমি সিগারেট খেতাম, ওরা যেহেতু কখনো আমাকে সতর্ক করে নাই, সুতরাং এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। আচ্ছা। তারপরে এই মামলা অনেক বছর ধরে করায়। তখন পরবর্তী মামলায় রাষ্ট্র হস্তক্ষেপ করে একটা নেগোশিয়েট করে যে প্রতি বছর ক্যান্সার গবেষণার জন্য এই কোম্পানি অনেক টাকা দিবে। এখন কিন্তু দিচ্ছে তারা সেরকম। এক সময় স্যার দেখা যাবে এমনও হতে পারে তারা চিকিৎসাতেও টাকা দিবে কিন্তু ব্যবসাটাও করবে আর কি, হয়তো এমন হতে পারে। স্যার, নারীদের ক্যান্সারের ক্ষেত্রে স্যার একটু জানবো, তার আগে ছোট্ট একটু বিরতি নিয়ে আপনার কাছে আবার ফিরছি। স্যার, পুরুষদের ক্ষেত্রে যেমন আপনি মানে ধূমপানের প্রাধান্য বললেন, নারীদের ক্যান্সারের ক্ষেত্রে আসলে গল্পটি কি?
নারীদের আমাদের দেশে মেয়েদের ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি হলো এই মুহূর্তে হলো স্তন ক্যান্সার, আগে ছিল জরায়ুমুখের ক্যান্সার, যেটা নিয়ে আমরা অনেক কথা বলতাম এবং এটা তো অনেক আশার দিক এসেছে। আশার দিক যে এটা দ্বিতীয় সর্বোচ্চ আর কি, আশার দিক মানে হলো দ্বিতীয় সর্বোচ্চ। আচ্ছা, আগে ছিল প্রথম, এখন দ্বিতীয়। স্তন ক্যান্সার ব্যাপক হারে বাংলাদেশে বাড়ছে এবং সবচেয়ে মানে চিন্তার ব্যাপার হলো অল্প বয়স্কদের মধ্যে যাদের বয়স 50-এর নিচে তাদের মধ্যে স্তন ক্যান্সারের হার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশে। আমাদের রুগীদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক কিন্তু 50 বছরের নিচে বয়স। তো এটা কিন্তু বাংলাদেশে কিন্তু অন্যতম রোগ হিসেবে এসে গেছে কিন্তু। তো এটা চিকিৎসা কিন্তু যদি স্তন ক্যান্সারের সুবিধাটা হলো যদি আপনি যদি প্রথমে ধরতে পারেন তাহলে 90% বেশি ক্ষেত্রে কিন্তু রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং আমরা যাদের কাছে গল্প শুনি, অনেকেই আছে যে প্রাইমারি স্টেজে ধরেছে, সার্ভাইভার হিসেবে আছে, কিন্তু তারা ভালো আছে, ভালো লাইফ লিড করছে। কিন্তু স্যার পেছনের কারণ কি? ওখানে যেমন ধূমপান কারণ, এখানে কি? এখানে স্তন ক্যান্সারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কারণ আমরা জানি না। অনেকে কিছু কিছু কারণের কথা বলে। কিছু কারণ হলো যে জেনেটিক ফ্যাক্টরস, যে 10% যে মার যদি থাকে, মানে যারা ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভস আত্মীয়স্বজন তাদের মধ্য থেকে থাকলে তাদের মধ্যে এটা ট্রান্সমিট করতে পারে, এটা হলো 8 to 10%। আচ্ছা, বাকিগুলো কিন্তু হলো আপনার স্পোরাডিক, আমরা বলি যে কোনো সুনির্দিষ্ট কারণ নাই। কারণ হতে পারে অনেকে বলে স্থূলকায় হলে, অনেকে বলে ওরাল পিল খেলে, যে অনেকে স্ট্রোজেনের কথা বলে, সিঙ্গেল এজেন্ট স্ট্রোজেন অনেক যারা গ্রহণ করেন, যেমন পোস্টমেনোপজাল সময় অনেকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে গ্রহণ করেন, এসব কিন্তু ঝুঁকি তৈরি করতে পারে, কন্ট্রাসেপ্টিভ ঝুঁকি তৈরি করতে পারে। আবার এখানে ধূমপানেরও প্রভাব থাকতে পারে, পরোক্ষ প্রভাব থাকতে পারে। ধূমপান তো সব ক্যান্সারের ক্ষেত্রে আসলে আছে, এটার প্রভাব আছে কিন্তু। তার স্ক্রিনিং এর ক্ষেত্রে মানে আরেকটা আছে আপনার, মনে করেন যে যারা মাকে দুধ খাওয়াচ্ছে না, মানে মা যে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে না, তো এদের ক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকির হার, যেমন আমরা তো ইন্ডেক্সে দেখছি যে আসলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর হার কিন্তু বাংলাদেশেও কমেছে, একটা সময় অনেক বেড়েছিল। কিন্তু স্যার দুটো ক্যান্সারের ক্ষেত্রে এরকম কি কোনো আছে যে স্তন ক্যান্সার অনেক সময় দেয় একজন নারীকে, কিন্তু ফুসফুসের ক্যান্সার সময় দেয় না, খুব অল্প সময়ের মধ্যে আসলে রোগী কলাপস করে যায়, এরকম কোনো ব্যাপার আছে? বিষয়টা এরকম না, আসলে এরকম না। ক্যান্সার মানে শরীরের একটা কোষ তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করলো, তো ওই কোষটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলো, বেড়ে বেড়ে গেলে কিন্তু এইটা কিন্তু আমরা যখন ধরতে পারি তখন কিন্তু এটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়। এই জন্য স্ক্রিনিংগুলো, এই জন্য যে আগে ধরতে হবে। তো এটা কিন্তু আপনার স্তন ক্যান্সারের জন্য তাই, এর জন্য হ্যাঁ ফুসফুসের ক্যান্সার বেশি ঝুঁকিপূর্ণ কেন? কারণ হচ্ছে যে এটা মারাত্মক আমাদের, এবং এটা ধরা পড়লে রোগীরা 1-1.5 বছরের বেশিরভাগ ক্ষেত্রে বাঁচতেন না। মানে ফুসফুসটা খুব ভাইটাল অঙ্গ, এই কারণে বোধহয় না, সেটা না, এটা দ্রুত ছড়িয়ে যায়। আচ্ছা। এবং স্তন ক্যান্সারের মধ্যে কিছু কিছু টাইপ আছে খুব দ্রুত ছড়িয়ে যায়, তো সেগুলো ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যেমন পোস্টমেনোপজাল ক্ষেত্রে স্তন ক্যান্সার লিটল বিট স্লো গ্রোয়িং, কিন্তু বাকিদেরকে মানে ইয়াংদের ক্ষেত্রে কিন্তু স্লো গ্রোয়িং না, ফাস্ট গ্রোয়িং। আচ্ছা, ইয়াংদের আবার ফাস্ট গ্রো করে, মানে আমরা বলি ইয়াংদের ক্যান্সার সবসময় অ্যাগ্রেসিভ হয়, মানে দ্রুত বাড়তে থাকে। আর ফুসফুসের যেটা হলো, ফুসফুসে ছড়িয়ে অন্য জায়গায় ছড়ায় যায়, কিন্তু ফুসফুসেরও একই কথা। যদি আপনি ছোট টিউমার ধরতে পারেন তাহলে কিন্তু, যদি অপারেশন করে ফেলে দিতে পারেন বা অন্যভাবে করতে পারেন, তা কিন্তু সে 5 বছরের অধিক কিন্তু 100% কাছাকাছি কিন্তু সার্ভাইভাল। আর একটা হলো যে ফুসফুসের ক্যান্সার চিকিৎসা কিন্তু অনেক ভালো হয়েছে এখন আমাদের কাছে টার্গেট থেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, এবং আমাদের কাছে রুগী আছে স্টেজ 4 এর রুগী আছে, যে আমার কাছেই আছে যে রুগী 7 বছর বেঁচে আছে, 7 ইয়ার্স প্লাস বেঁচে আছে, এরকম রুগী আছে। স্যার দুটো ক্যান্সারের ক্ষেত্রে যদি আপনি একটু খরচের প্রসঙ্গ বলেন, কোনটাতে আসলে সুবিধা বেশি, কম খরচে হয়ে যায়? স্তন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু খরচের হলো যে নির্ভর করে যে আপনি কোন ধরনের স্তন ক্যান্সার। আমরা মলিকুলার টাইপ এখন 4 ধরনের টাইপ আছে, তো 4 ধরনের মধ্যে যদি আমরা বলি যে যেগুলোর মধ্যে ধরুন ERPR পজিটিভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচ বেশ কম। আপনি যদি একদম ছোট থাকে তাহলে অপারেশন করে ফেললেন, যদি হয়তো পুরো স্তন কাটতে হলো না, অল্প করে কাটতে হলো, তারপর যদি রেডিয়েশন থেরাপি যে ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে দিলেন, খরচ কিন্তু অনেক কম। হয়তো একটা হরমোন থাকলে হরমোন খেতে হলো। কিন্তু যদি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে কিন্তু তার খরচ বাড়তে পারে। আবার যদি হার্সেপ্টিন পজিটিভ হয় তার কিন্তু যে অ্যান্টিবডি থেরাপি দিতে হয় এটার দাম কিন্তু অনেক বেশি। কিন্তু এটা নির্ভর করে যে কোন ধরনের ক্যান্সার, আবার লো হার্ট টু যদি আসে সেটার খরচও কিন্তু অনেক বেশি। কিন্তু স্যার এই ক্যান্সার যেটি হোক না কেন, শীর্ষ বা সেকেন্ড সর্বোচ্চ মানে তৃতীয় সর্বোচ্চ, একটা মানুষ যখন স্বাভাবিকভাবে সরকারি হাসপাতালে যাচ্ছে, চিকিৎসাটা শুরু হয়ে যাওয়ার পরে কোন জায়গাতে গিয়ে আসলে তার থামতে হয়, সেই জায়গাটা কি? কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা এরকম কোন একটা জায়গাতে? স্টেজ 4 ডিজিজ যেগুলো হয়, যেটা আমরা বলি যে আমাদের সার্ভাইভাল টাইম পেশেন্টের নাই, আমরা পেশেন্ট কতদিন বাঁচবেন, এটা একদম শেষ মুহূর্তে আর কি, যেটা জন্য আমরা হসপিস বা প্যালিয়েটিভ কেয়ারে পেশেন্ট চলে যায়।
ওর আগ পর্যন্ত তো আপনি চিকিৎসা করবেন, পেশেন্ট স্টেজ 3B-তে করবেন, স্টেজ 4-এও আমরা চিকিৎসা করি, অনেক চিকিৎসা করি। স্টেজ 4 মানে কিন্তু এরকম না যে পেশেন্ট মারাই যাবে। কারণ হচ্ছে কি, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন ব্রেইনেও যদি আগে যেমন ছিল যে ব্রেইনে ম্যাটস হওয়া মানে হলো পেশেন্ট মরে যাবে, লিভারে ম্যাটস হলে, লাঙে ম্যাটস হলে মরে যাবে স্তন ক্যান্সারের পেশেন্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্রেনেও মেটাসিস হলে পেশেন্ট আমরা যদি সিঙ্গেল ম্যাটস থেকে আমরা অপারেশন করে ফেলে দিয়ে রেডিওথেরাপি দিলাম, আবার অন্য ট্রিটমেন্ট দিলাম, দেখা যায় পেশেন্ট হয়তো 1-2 বছর বেঁচে যাচ্ছে। আবার নতুন ওষুধ আসলো, যেমন টুকাটিনিব বলে এটা নতুন, এগুলো বাংলাদেশেও চলে আসছে। তো ওই ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারছেন। কিন্তু এরকম না যে আপনি পেশেন্টের স্টেজ 4 গেলেই হলো, এরকম না। কিন্তু এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি অসম্ভব বেশি। স্যার, আমরা ওষুধের প্রসঙ্গে আসবো, আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আপনার কাছে আবার ফিরছি। স্যার, আপনার কাছে জানবো যে ওষুধের যে নির্ভরশীলতা ক্যান্সারের ক্ষেত্রে তো আছেই, কিন্তু এই ওষুধগুলো বাংলাদেশে আমরা উৎপাদন করতে পারছি কেমন, বা এটার কার্যকারিতা বা কেমন? এখন বাংলাদেশে ফার্মাসিউটিক্যালসগুলো কিন্তু প্রচুর ওষুধ তৈরি করেন, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, বিভিন্ন ওষুধ, কমন যে ওষুধগুলো আমাদের পেশেন্টদের লাগে সেগুলো সবকটাই করেন। কিন্তু তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক ওষুধের কার্যকারিতা ভালো, কিন্তু অনেক ওষুধের কার্যকারিতা ভালো এবং এগুলো ভালো কাজও করে। কিন্তু এইগুলোরও আবার মানের বিষয়টা, আরও কোয়ালিটি কন্ট্রোলের ইস্যুটা আছে। কোন জায়গার থেকে আমরা বলি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট আনছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এগুলো কিন্তু একটা বাংলাদেশের রোগীদের আগে প্রয়োগের আগে এটা কিন্তু একটা ট্রায়াল হওয়া দরকার, যে দেখা দরকার যে আসলে এটা আমাদের পেশেন্টের উপরে কতখানি কার্যকর হচ্ছে। এগুলো দেখে যদি রোগীদের উপর দেওয়া হতো তাহলে মনে আরো ভালো হতো। কিন্তু একই প্রসঙ্গ স্যার, আবার বলছি যে খরচের প্রসঙ্গ, মানে সেক্ষেত্রে একটি ফার্মাসিউটিক্যালস তো অনেক ধরনের ওষুধ আসলে উৎপাদন করে, সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষ থেকে ওষুধের দাম কমানোতে তারা কি করতে পারে, একই সঙ্গে সরকার তাদেরকে কোন ধরনের অব্যাহতি দিতে পারে? একটা হলো যে আমরা জানি, আপনি জানেন যে এটা মানে ওরা বলে যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি, আরেকটা হলো ট্রেড প্রাইস টিপি। দেখা যাচ্ছে যে বাংলাদেশে টিটি হলো যে একটা কোম্পানি যে ওষুধ তৈরি করলো তার সর্বোচ্চ খরচ কত, এটা কিন্তু টিপি। তারপরে কিন্তু হলো বাকিটা হলো যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা হলো ওই ওষুধটা যাকে ধরেন আপনি একটা ফার্মেসিতে দিলেন বা কোনো হাসপাতালকে, তারা কত দামে বিক্রি করবে, ওই যে প্রাইসের ডিফারেন্সটা, এই প্রাইসের ডিফারেন্সটা আসলে ভার্চুয়ালি গভর্নমেন্টের উচিত হলো যে এখানে মিনিমাম, মানে কারণ আমাদের দেশের রুগীরা যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল না, এটা কমায় নিয়ে আসে। রাষ্ট্রের উচিত এই জায়গাটাতে হস্তক্ষেপ করা, বিশেষ করে ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে, এসেনশিয়াল ড্রাগের ক্ষেত্রে অবশ্যই, যেগুলো জীবন রক্ষাকারী ওষুধ, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কিন্তু এখানে বলতে পারে যে তোমার এমআরপি আর টিপি একদম কাছাকাছি হবে, অথবা রাষ্ট্র নিজেই স্বপ্রণোদিত হয়ে বানানোর দিকে বেশি নজর দিতে পারে। এখন এসে যে আমি তো সবসময় বলছি যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি যদি বানায় তাহলে তো আর কোনো কথাই নেই। স্যার, শেষ প্রশ্ন জানতে চাইবো যে আমরা বিক্ষিপ্তভাবে ইন্স্যুরেন্স পলিসির কথা সবসময় বলি, ক্যান্সারের ক্ষেত্রে এটা আসলে অনিবার্য, কিন্তু মানে এটা বাস্তবায়নের ক্ষেত্রে মানে এত অনীহা বা এটা নিয়ে কোনো কাজ না হওয়া কেন? শুধু ক্যান্সারের ক্ষেত্রে তা না, সরকারের একটা উদ্যোগ আছে, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিছু কিছু টাকা দিয়ে থাকে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আপনার প্রতিটা স্টেট যে কোনো রোগীকে টাকা দিয়ে থাকে, ক্যান্সার রোগীকে টাকা দেয় কিন্তু। আচ্ছা, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু শুধুমাত্র ক্যান্সার রোগীর জন্য না, সবার জন্যই হলেই কিন্তু মঙ্গল হতো। আমরা যদি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে, এটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স চালু করা বাংলাদেশে কোনো কঠিন কাজ না, কিন্তু এটা খুবই সহজ যদি রাষ্ট্র উদ্যোগী হয়। কারণ আমরা অনেক বড় বড় কাজ করে ফেলতেছি, আমরা পদ্মা সেতু করতেছি, আমরা কত কত হিউজ বড় বড় কাজ করতেছি। এটা কিন্তু এমন কঠিন কাজ না কিন্তু যে আমরা ইন্স্যুরেন্স চালু করতে পারবো না। ইন্দোনেশিয়া পারে, আমাদের অনেক, মালয়েশিয়া পাচ্ছে, অন্যান্য দেশ, সিঙ্গাপুর করে, সমস্ত দেশ কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু ম্যাক্সিমাম দেশের কিন্তু যারা স্বাধীনও হচ্ছে আমাদের পরে, তারাও তো এই জায়গাতে, ম্যাক্সিমাম দেশের কিন্তু আপনার মানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা রাষ্ট্র বহন করে। এটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু রাষ্ট্র বহন করে, এই কারণে কারো কোনো চিন্তাও নাই, এটা না, চিন্তা নেই। এবং পাশাপাশি কিছু কিছু মেডিসিন পার্টিকুলারলি হয়তো বেশি দাম হলো তখন হয়তো রুগী রাষ্ট্র জয়েন্টলি বিয়ার করে। তো ওখানে কিন্তু যেমন আমেরিকার মতো দেশে কিন্তু মানে চিকিৎসার ব্যয় অনেক বেশি, কিন্তু ওখানে সুবিধা কি, ইন্স্যুরেন্স আছে। বটে স্যার, এবং প্রতিরোধের ক্ষেত্রে আসলে এই যে শীর্ষ ক্যান্সার, নারী বা পুরুষ যাই বলি না কেন, তারা আসলে মানে নিজেদেরকে কতটা সচেতন রাখতে পারে বা কিভাবে নিজেকে বাঁচাতে পারে? এটা কিন্তু সম্ভব। আপনার মেয়েদের ক্ষেত্রে আমরা যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলি, নিজের স্তন পরীক্ষা করা, আপনি যারা মাসিক হয়নি এখন তাদের ক্ষেত্রে কিন্তু মানে যাদের মানে মাসিক বন্ধ হয়নি যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এমন হতে পারে
প্রতি মাসে একবার, মাসিকে 7 দিন পরে আয়নার সামনে দাঁড়িয়ে যেমন গোসল করে, আমি বলি গোসল করার সময় গায়ে সাবান লাগানোর পর হাতের তালু দিয়ে চেপে চেপে স্তন পরীক্ষা করে দেখা, যদি কিছু কোটা বা আমরা ফিল করি তখন কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্নে বলতে পারি, ডাক্তারের কাছে যেয়ে বলতে পারি যে কী হচ্ছে আসলে, আমরা এটা দেখে দেন আমাকে। দ্বিতীয় হলো মেয়েদের মধ্যে আরেকটা হলো যে আমরা বলি ম্যামোগ্রাম করা, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ম্যামোগ্রাম কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল করে দিতে পারে, এটা কিন্তু খুব কঠিন কিছু না। তারপরে দ্বিতীয় হলো ছেলেদের ক্ষেত্রে যেটা আপনি বললেন ধূমপান যদি আমরা না করি, তারপর যদি ধূমপান আমরা করিও, যদি যারা মনে করেন যে আমরা বলি 20 মানে প্যাক ইয়ার, মানে 20 বছর ধরে আপনি সিগারেট খেলেন, তারপরে দেখা গেলো যে প্রতিদিন আপনি একটা প্যাকেট সিগারেট, মানে একটা প্যাকেট মানে হলো 20টা স্টিক প্রতিদিন খেলেন, আপনি 20টা সিগারেট খেলেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ম্যান্ডেটরিলি আপনার লো ডোজ সিটি স্ক্যান করতে হবে। এটা কিন্তু আমাদের দেশে চালু নেই। যদি আমার হাসপাতালে আমরা করে থাকি লো ডোজ সিটি স্ক্যান করি, ওখানে কিন্তু আপনি টিউমার ছোট ধরা পড়লে আপনি কিন্তু ওটা সরিয়ে দিলেন, তাহলে কিন্তু রোগীটা বেঁচে গেল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার ধন্যবাদ। রাষ্ট্রে আমরা দেখছি যে প্রচুর মানুষ চিকিৎসা শুরুর আগেই ক্যান্সারের শিকার হয়ে আসলে মারা যাচ্ছেন। সেক্ষেত্রে সবার আগে সচেতনতা ব্যক্তি পর্যায়ে প্রয়োজন। একটা ধূমপান বন্ধ করে দিলেই কিন্তু ক্যান্সারের ঝুঁকি থেকে পুরুষটা কিন্তু অন্তত বেঁচে যেতে পারেন, এবং নারীদের ক্ষেত্রে অন্তত একটি সার্টেন পিরিয়ড পর পর পরীক্ষা নিরীক্ষা নিজে নিজে করা, এবং কখনো সন্দেহ হলে চিকিৎসা কেন্দ্রে এসে পরীক্ষা করে নিশ্চিত হওয়া আপনি আক্রান্ত হয়েছেন কিনা। তো এই ছিল বিশেষ পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।